নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় ধনুরাশির বর্ষফল বাংলার 1431। তো আজকে পুরো বিষয়টা বলবো বর্ষফল নিয়ে, বছরের 12টা মাস নিয়ে, 12টা মাসের রাশিফল বিচার করব। ভিডিও বড় হতে পারে, মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনলে ভালো লাগবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। বাস অনেক কিছু বলবো, অনেক কিছু জানাবো, তোমাদের ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে, নিজের সম্বন্ধে অনেক বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। তাই ভিডিও মন দিয়ে দেখতে হবে। তবে তার আগে বলবো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করলে মনোবলটা বাড়ে, আর কিছু নয়। তোমাদের সমর্থন পেলে তো ব্যাস, আর কি চাই। এটা সবাই চায়, জনতার সমর্থন, এ তো নেতা মন্ত্রীরাও চায়, তাই না? তাই আমার মতন তুচ্ছ মানুষ যদি একটু সমর্থন পাই তোমাদের, তো খুব ধন্য হয়ে যাব। যাই হোক, সেই জন্য চাইছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধনুরাশির লোকদের বলবো, তোমরা দারুণ মানুষ, তোমাদের যোদ্ধা একটা স্পিরিট আছে, মন আছে, আত্মা আছে, হার না মানা হার একটা প্রবৃত্তি আছে, বুদ্ধি আছে, চরম বুদ্ধিমান, তোমরা ইন্টেলেকচুয়াল। তো এইরকম একটা মানুষদেরকে যদি আমি রিকোয়েস্ট করি, তোমরা রাখবে, এটা আমি আশা করি। আর তোমাদের এই বছরটা তোমাদের জন্য খুব শুভ একটা বছর যাচ্ছে, শুভ বছর। হ্যাঁ, কেন সব দিক থেকে বলছি। কেন শুভ বললাম, কেন এমনি হাওয়ায় কথা উড়িয়ে দেওয়ার মতো মানুষ আমি নই। কেন বললাম শুভ? অনেক দিন পর আসছে এরকম একটা সুযোগ, যে তোমাদের অনেক কিছু পাবে, তোমরা অনেক কিছু থেকে রেহাই পাবে। যেগুলো তোমরা এতদিন ধরে ফেস করছিলে, যে সমস্যাগুলো থেকে এতদিন তোমরা জর্জরিত হয়েছিলে, এবার এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। অতীব শুভ একটা বছর পেতে চলেছো তোমরা। ধনুরাশির জন্য অতীব শুভ একটা বছর আসছে, এটা আমার চ্যালেঞ্জ রইল। তোমরা ভিডিও দেখো, রেকর্ড করে রেখে দাও, সেভ করে রেখে দাও, লোড করে রেখে দাও, মেলাবে মাস বাই মাস, তারপরে ফোন করে বলবে না মিললে। ঠিক আছে, এবার আমি আছি, তখন আমি থাকবো। আবার বলছি, তাহলে আজকের বিষয়টা শুরু করি। কেন বললাম আজকে এই অতীব শুভ মাস? তবে তার আগে আমি একটা ছোট্ট কাজ করব। কাজটা হলো এটাই, যে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত যে মাসগুলো আছে, আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা বলার চেষ্টা করব যে এই মাসগুলো কেমন যাবে, যেমন বা কেমন হবে। বৈশাখ মাস খুব শুভ একটা মাস, বৈশাখ মাস খুব শুভ মাস, জ্যৈষ্ঠ মাস শুভ মাস, আষাঢ় মাস শুভ মাস, শ্রাবণ মাস শুভ মাস, ভাদ্র মাস শুভ মাস, আশ্বিন মাস শুভ মাস, কার্তিক মাস কিন্তু মধ্যম বা মিশ্র ফল আনবে, কারণ গুরুদেব সেই মাসে বক্রী হবেন। অঘ্রাণ মাসটা মধ্যম মাস, পৌষ মাস শুভ মাস, মাঘ মাস মধ্যম মানের, ফাল্গুন মাস শুভ, চৈত্র মাস মধ্যম। তার কারণ আছে, তার কারণগুলো আমি একটু একটু করে বলে যাব। এই যে আমি প্রথমে বললাম যে এই যে মাসগুলোর যে কেমন যাবে, এটা আমি ইনশর্টে বা সংক্ষেপে বলার এই জন্য চেষ্টা করলাম, যে তোমাদের একটা রোডম্যাপ, মানে বছরের একটা রোডম্যাপ তৈরি হয়ে যাবে, যে হ্যাঁ এই মাসগুলো আমাদের শুভ যাবে। মানে বেশিরভাগ মাসগুলো তোমাদের জন্য শুভ মাস, তাই চিন্তা করার কারণ কিচ্ছু নেই, হতাশ হবার কোনো কারণ নাই। এবার শুনে নাও কোন কোন দিক থেকে শুভ যাবে, কোন কোন দিক থেকে চ্যালেঞ্জ থাকবে, আর কেন হবে সেটা বুঝে নাও। ব্যাস, এটাই আমার কাজ, তোমাদেরকে বোঝানো, সঠিক তথ্য দেওয়া, দিকভ্রান্ত করা বা মতিভ্রান্ত করা অন্য কোনো উদ্দেশ্য আমার এসব না। যেটা বলবো সলিড বলবো। যাই হোক, তো এই মাসগুলো বললাম। এবার গোচরে আমি দেখছি আজকে পয়লা বৈশাখ। প্রথমে বলে রাখি যে আজকে পয়লা বৈশাখ। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, শুভ নববর্ষ। দেরিতে হলেও আমি কিন্তু জানালাম, ভুলে যাইনি। শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই আমার সকল অ্যাস্ট্রো কনসোল পরিবারকে, এবং সকল মানুষকে, আর সকল দর্শকদের, সকল ধনুরাশির মানুষদের। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের ভালো থাকলে আমার আনন্দ হয় খুব। আর একটা কথা বলি, এই যে সমস্ত রাশিগুলো, বিশেষ করে গুরুদেবের রাশি বা এই রাশির মানুষেরা আমার অতি প্রিয় রাশির, মানে প্রিয় মানুষেরা, কারণ এদের জ্ঞানই সম্পদ। যারা জ্ঞানকে সম্পদ মনে করে, তাদের মতন অতি সৎ মানুষ আর এই যুগে কথায় আছে। জ্ঞানকে অর্থাৎ মাথাকে যারা সম্পদ মনে করে, যারা বুদ্ধিকে সম্পদ মনে করে, তাদের মতন চরিত্র বড় দুর্লভ চরিত্র। তাদেরকে সবসময় আমি সম্মান করি। তোমাদের রাশি, গুরুদেবের রাশি, তোমাদেরকে প্রণাম জানাই। আচ্ছা, যেটা আবার আমি বলি, তোমাদের রাশির অধিপতি গুরুদেব, দেবগুরু বৃহস্পতি, অগ্নি রাশি, দ্ব্যর্থক রাশি। এই একটা কথা বলে রাখি, দ্ব্যর্থক রাশির মানেটা কি? দ্বি স্বভাব রাশি দ্ব্যর্থক, দ্বি আত্মা মানে ডবল আত্মা, দুটো আত্মা, ডবল ক্যারেক্টার, ডবল শেড, ভয়ানক একটা
খুব সুন্দর জিনিস আবার ভয়ানক জিনিস। এটা বলতে গিয়ে আবার অনেক কিছু বলতে হয়, তো জানি না তোমরা বুঝবে কি না বা কতটা কি হবে। এইটা প্রসঙ্গে আবার এটা চলে গেলাম, মানে ধান ভানতে শিবির গীত হয়ে যাবে, তাই এটার প্রসঙ্গে পরে বলবো। এই ছোট্ট করে বলে রাখি, যখন কথা প্রসঙ্গে বলতে শুরু করলাম তো একবার বলেই রাখি, দুটো আত্মা কেন বললাম, দুটো সত্তা, দুটো আত্মা। এই মানুষগুলো খুব ডিপ্লোম্যাটিক হয়, কূটনীতিক হয়, জ্ঞানী হয়। জ্ঞান তো বললাম, খুব জ্ঞান থাকলেই তো হয় কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক হয়। তো কেন হয়? তারা এটা করতে পারে যে যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই যে স্থান কাল পাত্র সম্বন্ধে যে সঠিক ধারণা বা সঠিক পরিমাপ করার যে ক্ষমতা বা মেপে চলা ক্ষমতা, এই ক্ষমতাটা ধনুরাশির খুব খুব আছে। ধনুরাশির মানুষদের প্রচণ্ড ডিপ্লোম্যাটিক। তো আত্মসম্মান তাদের খুব বেশি, আত্ম অভিমান খুব বেশি, এটা তাদের গুণ। তো এরা ভেতরে এক আবার বাইরে এক, এরা এটা করতে পারে সময় বিশেষে, সব সময় তা নয়। তো এরা করতে পারে, এটা তাদের কাছে সম্পদ আমি মনে করি। তাদেরকে আমি তোমাদেরকে বলে রাখি, যারা ধনুরাশির নতুন খুব কম বয়সী যারা ধনুরাশির দর্শক আছো বা যারা যদি আমার ভিডিও দেখো, একটা কথা বলে রাখি, যে কথা প্রসঙ্গেই বলছি। তো তোমাদের এই যে ক্যারেক্টার, এই যে তোমাদের দ্বিস্বভাব আছে রাশিটার, এটা একটা বড় গুণ, কিন্তু এটাকে তোমরা সম্পদ হিসাবে, নিজেদের শক্তি হিসাবে কাজে লাগাও, পজিটিভ দিক থেকে কাজে লাগাও, অনেক উন্নতি করতে পারবে, অনেক সফল হতে পারবে। যাই হোক, আমি এবার শুরু করি। ওই যে বললাম অগ্নি রাশি, দ্বিস্বভাব রাশি, তারপরে পুরুষ রাশি, ক্ষত্রিয় রাশি, যোদ্ধা রাশি। তাহলে কি হলো? এই যে ক্ষত্রিয় রাশি একদম বলবীর্যে ভরা রাশি, যোদ্ধা রাশি, প্রবল বিক্রম, প্রবল পরাক্রম আছে, এরকম একটা রাশি। যোদ্ধা প্রতীক তো তোমরা জানো, তীরন্দাজ, অশ্বারোহী তীরন্দাজ। তাই তোমাদের যুদ্ধ জীবনের অঙ্গ হবে, এটা স্বাভাবিক। তোমাদেরকে এই পৃথিবীতে নেমে আসতে হয়েছে যুদ্ধ করার জন্য। কিসের যুদ্ধ? ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ আর জীবনের বেঁচে থাকার যুদ্ধ। কারণ তোমাদের রাশিটা না কালপুরুষের নবম ভাব, মানে ভাগ্য ভাব। তোমাদের রাশিটা হলো কালপুরুষ, মহাকালের ভাগ্য নির্ধারণ করে। এই ব্যাখ্যাগুলো, এই ব্যাপারগুলো জানতে হবে। কি কেন বলছি এটা? কালপুরুষ মানে কি? এই যে মহাকালের যে ভাগ্য, সেই ভাগ্যটা কেমন হবে সেইটা শুধুমাত্র বিচার করতে পারে একমাত্র ধনুরাশি। মেষ রাশি থেকে যদি আমরা গণনা করি তাহলে আমরা নবম রাশি পাবো, ধনুরাশি। ভাগ্য ভাব, আমাদের মহাকালের ভাগ্য কেমন থাকবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাগ্য কেমন হবে, এখানে প্রাকৃতিক দুর্যোগ আসবে কি না, এই সমস্ত বিষয় যদি আমরা বিচার করতে চাই তাহলে ধনুরাশিকে বিচার করতে হবে। এমনকি আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতবর্ষের রাশিটাও কিন্তু ধনুরাশি। যাই হোক, এটা মতান্তর থাকতেই পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতবর্ষ রাশি, আমার ভারত মাতা রাশি ধনুরাশি। অনেক জ্যোতিষী আছে বা যারা অনেকেই মনে করে অন্য রাশি, আমি সেটা তাদের ব্যাপারে তর্কে যাচ্ছি না বা আমি সে বিষয়ে কোনো মতামত প্রকাশ করতে চাই না। এই ধনুরাশি মহাপবিত্র একটা রাশি, দেবতাদের রাশি, দেবগুরুর রাশি। এই রাশিদের অনেক দৈব শক্তি সম্পন্ন ক্ষমতা আছে, মানে দৈব শক্তি সম্পন্ন হয় এরা। আধ্যাত্মিক দিক থেকে এরা খুব মানে তুখর হয়, প্রখর হয়, সাউন্ড যাকে বলে, যাকে আমি বলি স্পিরিচুয়ালি সাউন্ড। তো এদের নলেজ থাকে, এদের জন্মগত থাকে। যদি ধনুরাশির মানুষ যদি দেখা যায় যে পুঁথিগত বিদ্যা তেমন নেই, কিন্তু তার মধ্যে এমন নলেজ থাকবে যেগুলোকে আমরা আধ্যাত্মিক নলেজই বলি বা দর্শন বা দার্শনিক নলেজ বলি। তো এই সমস্ত নলেজ তাদের বাই নেচার থাকে। এই রকম মানুষ তারা, এই জ্ঞানগুলো পায় তারা বাই ডিফল্ট, জন্মগতভাবে। এই জন্যই যে এই যে বললাম তাদেরকে যুদ্ধ করতে নেমে আসতে হয়েছে, এসেছে একটাই কারণ, যুদ্ধ করতে হবে, ভাগ্য নির্মাণ করতে হবে নিজে যুদ্ধ করে। তাই তাদের জীবনে এত দুঃখ, তাই তাদের জীবনে এত বাধা সমস্যা। তাই একটুতে ভেঙে পড়লে চলবে না। ধনুরাশির মানুষদের এটা বুঝতে হবে যে তোমরা মহাকালের ভাগ্য নির্ধারণ করো। তাই তোমাদের পারিবারিক জীবনে বা ব্যক্তিগত জীবনে তোমরাও অনেক মানুষের ভাগ্য নির্মাণ করার মতন কাজে ব্রতী থাকো। অর্থাৎ পরিবারের অনেকেরই ভাগ্য নির্মাণের দায়িত্ব তোমাদের হাতে থাকে। যেমন হতে পারে ছোট ভাই বোনদের দায়িত্ব তোমাদের নিতে হয়,
ছোট ভাই বোনদের দায়িত্ব তোমাদের নিতে হয়, বা অনেকেই আছে যাদের কিছুই নেই, এমন কোনো ঠাঁই ঠিকানা নেই, তার দায়িত্ব তোমার হাতে এসে পড়লো। আবার এমনও হয়েছে যে এমনও অনেক মানুষ আছে হয়তো জীবনে চলতে চলতে এমন অনেক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে গেছে, যার কিছুই নেই, যেমন চাল নেই চুলো নেই, তাদেরও দায়িত্ব মাঝে মাঝে নিতে হয়েছে, সব সময় না হলেও। এবং সেই ক্ষেত্রে তোমার দায়িত্ব নেওয়াটুকু ওর কাছে ভীষণ বড় ম্যাটার হয়ে গেছে, অনেক বড় ব্যাপার হয়ে গেছে, ওর জীবন ও ভাগ্য বদলে দিয়েছে। এমনও বিষয় মাঝে মাঝে হয়, সব সময় না হলেও হয়, এগুলো বিশেষ ক্ষেত্রে হয়। ওই যে সবাই তো সবার দ্বারা সব কিছু তো হয় না, বিশেষ মানুষ তো আছেই ধনুরাশির, তাদের দ্বারাই হয় এগুলো। যাই হোক, অসম্ভব কিছুই নয়, অনেক কিছু সম্ভব ভাবলে। আমি এবার আসি আমাদের রাশি বর্ষফল বলতে। তাহলে আমি দেখতে পাচ্ছি বৈশাখ মাসে যেটা হচ্ছে, বৈশাখ মাসে রবি ও বৃহস্পতি সহাবস্থান করবে একসঙ্গে। মাঝামাঝি সময়ে আমার বৃহস্পতি মানে তোমাদের রাশিপতি চলে যাবে আমাদের বৃষ রাশিতে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে, ওই মে মাসের প্রথম দিকে। তো যখন ষষ্ঠভাবে যাবেন তখন ওই যে আমি বললাম অতীব শুভ একটা মাস। কেন অতীব শুভ একটা বছর? অতীব শুভ একটা বছর কারণ বৃহস্পতি ওই তোমাদের ষষ্ঠভাবে বৃষ রাশিতে 1 বছর অবস্থান করবে। তোমাদের রাশিপতি ওই জায়গায় মানে দুস্থানে যদি অবস্থান করে তাহলে কি হবে এটাই প্রথম আমি এটা দিয়ে শুরু করি, তারপরে আমি আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি বলবো যে ওই ষষ্ঠ ভাবটা হচ্ছে রোগ, ঋণ আর শত্রু, এই 3টে ভাবে মেন ভাবের জায়গা। এই ভাবটা থেকে আমরা এই 3টে প্রধান যে সমস্যা আমাদের জীবনের, সেই সমস্যা নিয়ে বিচার করি। তাহলে ওইখানে যাচ্ছে আমাদের রাশিপতি, একটা শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ যাচ্ছেন। তাহলে কি করতে যাচ্ছেন তিনি? আমাদের রোগ মুক্তি ঘটাবেন, আমাদের ঋণ মুক্তি ঘটাবেন, আমাদের শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন, নিয়ম এটাই। আর কি করে হবে? এমনি এমনি নয়, তাই জন্য আমরা কাজ করব, আমাদের কাজ করতে হবে, তবেই আমরা মুক্তি পাবো, রোগ থেকে মুক্তি পাবো, ঋণ থেকে মুক্তি পাবো এবং শত্রু জ্বালা থেকে মুক্তি পাবো। এবং অবস্থা এমন তৈরি হবে যে আমাদের কিন্তু ওই জন্য কাজ করতে হবে, কারণ আমাদের রাশিপতি ওটা আমাদের লগ্নপতি চলে গেছে ষষ্ঠভাবে, তাই ওদের জন্য মেহনত করতে হবে, কিন্তু আমরা মুক্তি পাবো, আখেরে মুক্তি পাবো। তো এ থেকে একটা বড় শুভ বছর এটা, কারণ সারা বছর ওখানে থাকবেন তিনি। এবং সবথেকে বড় কথা হলো বৃহস্পতি থাকবেন মিত্র নক্ষত্রে, কারণ ওই কৃতিকা রবির নক্ষত্র, রোহিণী চন্দ্রের নক্ষত্র ও মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, এই 3টে নক্ষত্র বৃষ রাশিতে আছে। এই 3টে নক্ষত্রে যখন গোচর করবেন তখন ওই মিত্র গ্রহের যে বল সেটা তিনি পাবেন। তাহলে মিত্র গ্রহের বলটা পেয়ে গেলে বৃহস্পতি আরও বলবান হবে, এবং বৃহস্পতি বলবান হলে এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি দেবেন তিনি আমাদের, যদি আমরা এফোর্ট দিই সেখানে। এই হলো ব্যাপার। তো এবার তোমাদের রাশিপতি আবার চতুর্থপতি, তাহলে চতুর্থপতি ষষ্ঠে থাকলে কি হবে? আমি চতুর্থ ভাব নিয়ে আলোচনা। চতুর্থ ভাবটা আমাদের গৃহ মানে আমাদের বাড়ি, নিজস্ব বাড়ি, গাড়ি, জমি জায়গা, বাহন, মানে গাড়ির কথা বললাম, এবং আমার মা আমার নিজের মা। তো এইবার এই সমস্ত ব্যাপারগুলো, আরও অনেক কিছু আছে, বন্ধু। তো এবার এই সমস্ত বন্ধুরা যখন মানে বন্ধুপতি হয়ে যখন ষষ্ঠে যাচ্ছি আমি, তো বন্ধুর দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে, বন্ধু শত্রু হতে পারে, খুব সাবধান। বন্ধুর থেকে যদি আমি ঋণ দিয়ে থাকি, তাহলে বন্ধুর থেকে ঋণ মানে আমি যদি বন্ধুকে টাকা ধার দিয়ে থাকি, তাহলে সম্ভাবনা আছে যে বন্ধু এবার টাকাটা আমাকে ফেরত দেবে। কি বললাম বোঝা গেল? বন্ধু টাকাটা আমাকে ফেরত দেবে। তো এই হবে ঘটনা। তাহলে এবার ধনুরাশির জন্য যদি চতুর্থপতি ষষ্ঠে আছেন, অর্থাৎ গুরুদেব এখন ষষ্ঠে থাকবেন, তার রোগ মুক্তি দেবে। গৃহে আমাদের রোগ জ্বালা সেভাবে এবছর সমস্যা দেবে না, শত্রুপীড়া থাকবে না। তাহলে আমরা সব দিক থেকে বা এই যে পারিবারিক শান্তিটা আমাদের অনেকটা বজায় থাকবে। কিছু সাময়িক জ্বালা যন্ত্রণা থাকবেই, এটা নিয়ম, কিন্তু বড় কোনো সমস্যা এবছর আসবে না। এবারে আসছি দ্বিতীয় পতি আমাদের শনিদেব, দ্বিতীয় ও তৃতীয় পতি শনিদেব মানে ধনপতি আর আমাদের
তৃতীয়পতি যেটা আমরা সহজ ভাব বা সহজ ভাব বলি, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, এই সমস্ত ভাবগুলো, শ্বশুর বাড়ি, এই সমস্ত ভাবগুলো নিয়ে যখন শনিদেব তো এগুলো নিয়ন্ত্রণ করে তোমাদের জন্য, তো তিনি থাকবেন তৃতীয়ভাবেই, তৃতীয়পতি তৃতীয়ভাবে। তার মানে কি, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যেমন ছিল তেমন থাকবে। এরা কিন্তু তোমাকে কোনোভাবে নতুন করে সাহায্য করতে এগিয়ে আসবে না, কিন্তু চাইলে কিছু নাও করবে না, এদের থেকে তুমি সাহায্য পাবে। পঞ্চমপতি মঙ্গলদেব আছেন পঞ্চমে। মাসের প্রথম দিকে রবি বৃহস্পতি মেষ রাশিতে থাকবেন পঞ্চমে, এটা ভালো একটা দিক। আবার জ্যৈষ্ঠ মাসে রবি, বুধ, শুক্র, এই তিনটে গ্রহ মেষ রাশিতে বা পঞ্চমভাবে অবস্থান করবে। তাতে কি হবে, পঞ্চমভাবে একটা দারিদ্র দোষ তৈরি হবে। আমি একটা কথা বলে রাখি, 1431 সাল এমন একটা বছর যেটা হলো মঙ্গলের প্রভাব থাকবে, সংখ্যা 9-এর প্রভাব থাকবে, আর ইংরাজি বছর ধরলে 8-এর প্রভাব থাকবে। তো মঙ্গল তোমাদের মিত্র গ্রহ, তাই মঙ্গল তোমাদের সাপোর্ট করবে, এটা মনে রাখো। পঞ্চমপতির গ্রহ, পঞ্চমপতির সংখ্যা চলছে এটা এই বছরটা 1431, মঙ্গলের সংখ্যা 9। তো 1431 দেখো, 4 রাখে 5 আর 3 8, আর ওদিকে 9, মানে 1 বলে 9 হচ্ছে। তো 9 মঙ্গলের সংখ্যা, তাই মঙ্গলের সাপোর্ট তোমরা পাবে। তাই পঞ্চমপতি এখানে মঙ্গলদেব বছরের প্রথম দিকে রাহুর সঙ্গে থেকে অঙ্গার দোষ তৈরি করবে। অঙ্গার দোষ তৈরি করলে জ্যৈষ্ঠ মাসের দিকে অঙ্গার দোষ তৈরি হবে, তখন একটু সন্তানের নিয়ে সমস্যা হবে, উচ্চশিক্ষায় একটু বাধা আসতে পারে, মাথা গরম হতে পারে, শরীরে একটু প্রভাব পড়তে পারে, এই হচ্ছে ব্যাপার। তো ছোটোখাটো চোট আঘাতও লাগতে পারে, যাদের মঙ্গল খুব পীড়িত আছে, যাদের জন্মছকে, তাদের একটু ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, সাবধান থাকবে। আর ওই যে বললাম দারিদ্র দোষ তৈরি হবে জ্যৈষ্ঠ মাসে, রবি শুক্র একসঙ্গে থাকবে। তবে ভয়ের কিছু নেই, রবি আর বুধ আবার একসঙ্গে থাকবে। তাহলে বুদ্ধি দিয়ে যদি আমরা আয় ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা দারিদ্র দোষ থেকে মুক্তি পাবো। মুক্তির উপায়ও কিন্তু ওখানে আছে। তাহলে এবার ষষ্ঠপতি শুক্রদেব, তিনি দেখছি যে তিনি থাকবেন ওই যে বললাম পঞ্চমে। তাহলে কি হবে, সন্তানকে নিয়ে একটু খরচ খরচা হতে পারে, ওর শরীর খারাপটা হতে পারে, এবং তার শিক্ষার জন্য কিছু খরচ হতে পারে। তাকে যদি আমরা বাইরে পাঠাই, উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে পাঠাই, তাহলে কিন্তু কিছু খরচা হতে পারে। তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কিছু খরচা হতে পারে। আবার আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খরচা হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো বছরের প্রথম দিকে দেখা যাবে। 1431 সালটা এমন একটা শুভ বছর যে প্রথম বৈশাখ আর জ্যৈষ্ঠ ছাড়া আষাঢ় মাস থেকে চৈত্র মাস পর্যন্ত এই সময়কাল 10টা মাস খুব ভালো সময়। বৈশাখ মাসটা আর জ্যৈষ্ঠ মাসটা আমি বলার সময় বলেছি খুব শুভ, কিন্তু সেটা ওই মানে শুভ তো বটেই, কিন্তু বিশেষ কয়েকটা দিক থেকে ছাড়া শুভই হলো। ওই বিশেষ কয়েকটা দিক তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। ওই যে সন্তান ভাব, আর যেটা আমাদের একটা চতুর্থ ভাব, তোমাদের চতুর্থ ভাব, ওখানে অঙ্গার দোষ তৈরি হবে। ওই জন্য বললাম যে একটু খরচ খরচার দিকে নিয়ন্ত্রণ রেখো, ব্যাস, এটা ছাড়া আর কোনো অসুবিধা নেই। এবার আসছি তোমাদের সপ্তম ভাব মানে ধনুরাশির সপ্তম ভাব কোনটা, মিথুন রাশি। তাহলে মিথুন রাশির অধিপতিকে বুধ প্রথম দিকে দেখতে পাচ্ছি ওই জ্যৈষ্ঠ মাসের দিকে বা এই বৈশাখ মাসের দিকে থাকবেন। বৈশাখ মাসের দিকে থাকবেন বুধ, রাহু, শুক্র বক্রী হয়ে এরা সব চতুর্থে অবস্থান করবে। তো বুধ সপ্তমপতি। এবার সপ্তমপতি যাদের বিয়ে হয়ে গেছে তারা একটু দাম্পত্য জীবনে একটু অশান্তি তাদের ক্রিয়েট হবে, অশান্তির সৃষ্টি হবে চতুর্থভাবে, যেহেতু এটা আমার ঘরের বউকে নিয়ে অশান্তি ঘরে, এটা হবে। আর তারপরে ওই বুধটা যখন আবার চলে যাবে মেষ রাশিতে, তখন আবার অশান্তি থেমে যাবে, কোনো চিন্তা নেই। তাই সময় কেউ হুট করে কোনো রকম কেউ সিদ্ধান্ত নেবে না, এরকম অশান্তি হলে কোনো সিদ্ধান্ত নেবে না, বা বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বুধদেব যখন চলে যাবে মেষ রাশিতে, তখন অবস্থা কন্ট্রোলে এসে যাবে, তখন বুদ্ধি দিয়ে আবার সব কিছু জয় করতে পারবে। তাহলে সপ্তমপতি ওই যে বললাম দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। ব্যবসায় বাণিজ্যে কিন্তু
ওটা যেহেতু ব্যবসার ঘর, তাই বলবো বুধ যখন রাহুর সঙ্গে থাকবে এবং শুক্রের সঙ্গে থাকবে তখন তোমরা ইনভেস্ট কিছু বিশেষ করবে না। ব্যবসা বাণিজ্য যে খুব ভালো যাবে তা যাবে না, ওই সময়টা তোমরা একটু কঠিন সময় দেখলেও আবার কিন্তু পরে মুক্তি পাবে। তাই বলছি সারা বছর কিন্তু ব্যবসার জন্য কোনো রকমের বিপদের সম্ভাবনা নেই। শুধু ওই যে বললাম জ্যৈষ্ঠ মাসটা আর বৈশাখ মাসটা একটু দাঁড়িয়ে যাও, তারপরে সময়গুলো ভালোই যাবে। ব্যবসায় ইনভেস্ট তারপরে নির্দ্বিধায় করতে পারো, নিঃসংকোচে করতে পারো। ইনভেস্ট করতে চাইলে বা যারা স্টার্ট আপ ব্যবসা করতে যাচ্ছ তাদের জন্য খুব ভালো একটা বছর যাচ্ছে। 2 মাস বাদ দিয়ে তোমরা যে কোনো সময় স্টার্ট আপ বিজনেস করতে পারো। তারপর আসছি অষ্টমপতি চন্দ্রদেব। অষ্টম ভাবটা যেটা আমরা বলি মৃত্যু ভাব, ভয়ানক ভাব, ভয়ের ভাব, রোগের ভাব। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ চন্দ্র তোমাদের মিত্র গ্রহ, তাই তোমাদের অষ্টম দোষ লাগবে না। সেখানে গেন হবে, সাডেন গেন। চন্দ্রদেব যখন বৃহস্পতির সঙ্গে থাকবেন তো তখন গেন দিয়ে দেবেন। তো চিন্তার কিছু নেই, চন্দ্রদেব তোমাদের কোনো এগেনস্টে কাজ করে না। তবে কি আর অষ্টমের ভয় নেই? হ্যাঁ, অষ্টমের ভয় আছে। তোমাদের জন্য সবথেকে লাকি যে ব্যাপারটা হলো কি জানো, তোমাদের দ্বাদশপতি মঙ্গলদেব আর অষ্টমপতি চন্দ্রদেব দুজনেই তোমাদের রাশির মিত্র। তাই তোমাদের না খরচের ব্যাপারটা, তারপরে এই যে দুর্ঘটনার ব্যাপারটা, এগুলো নিয়ে খুব একটা ভাবতে হয় না। হ্যাঁ হয়, চোটাঘাত তো লাগবেই, সেটা কিন্তু না, তবে মারাত্মক কিছু নয়। আবার যার জন্মছকে এসব দোষ খুব মারাত্মক নিয়ে বসে আছে তাদের তো হবেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব গড়পড়তা দেখেছি যে ধনুরাশির এই বিষয়গুলো নিয়ে খুব একটা ভাবার থাকে না কিছু। কারণ এই যে বললাম, তারা তো মাস্টারমশাই গুরুতুল্য লোক থাকে, তারা খুব ভারী পরিশ্রম করতে পারে না বা তাদের ইচ্ছেও করে না। তো সেই ক্ষেত্রে তারা খুব, ওই যে বললাম না, জ্ঞান সম্পদ হলে তারা সব জায়গায় বিবেক ও বুদ্ধিকে কাজে লাগিয়ে বিপরীত পরিস্থিতিকেও তারা নিয়ন্ত্রণে আনতে পারে বা নিজেদের অনুকূলে আনতে পারে। এই তাদের বুদ্ধি, এই তাদের সংস্কার। যারা জন্মগতভাবেই জ্ঞান বুদ্ধি নিয়ে এসেছে, বিবেক নিয়ে এসেছে, তাদের আর আঘাত লাগার কি চিন্তা? মানসিক আঘাত লাগলেও না ফুৎকারে উড়িয়ে দেয়। মানসিক আঘাত তো খুব পায়, কিন্তু ও সব উড়িয়ে দেয়। মানসিক সুখ খুব একটা থাকে না এদের। দাম্পত্য জীবনেও সুখ থাকে না, খুব সুখ নেই। দাম্পত্য জীবন মধ্যম মানের জীবন, একটা ম্যারম্যারে জীবন দাম্পত্য জীবন। মন থেকে এরা, ওই যে বললাম, ওরা মন থেকে স্বপ্নচারী। ধনুরাশির মানুষেরা মন থেকে স্বপ্নচারী হয়। এক জায়গায় শরীর, এক জায়গায় মন, ওই মন ওদিকে চলে গেল, উচাটন মন, এই ব্যাপার। এইরকমই তো ব্যাপার, কারণ তাদের তো ভাব জগতে থাকতে হয়, অন্য জগতে থাকতে হয়। সেই রকমই চর্চা তাদের, সব বেশিরভাগ জীবনটা ওই রকম, তাদের চর্চার বিষয়বস্তুগুলো ওই রকম। তো এই ব্যাপার, তো এইরকম একটা মানুষজন সামাজিক জীবনে, যেহেতু চতুর্থ ভাবটা সামাজিক জীবন, থার্ড হাউসটা সামাজিক জীবন বা পাবলিক লাইফ, তাদের তো সেইখানে একটু কষ্ট পেতেই হবে। আর ওটা যেহেতু কালপুরুষের দ্বাদশ ভাব, যাই হোক, মীন রাশিটা কালপুরুষের দ্বাদশ ভাব হওয়ার জন্য ধনুরাশির জীবনে সবথেকে বড় ট্র্যাজেডি হলো যে ওদের মানসিক সুখ খুব একটা অত সহজে হয় না। এটা মাথায় রাখতে হবে। ওই যে বললাম, ওই দ্বাদশ ভাবটা না হচ্ছে যে দূরের ভাব, অনেক দূর, বাড়ি থেকে অনেক দূর। যেখানে আমি থাকছি সেখান থেকে আমার সেখানে কোনো নেওয়া দেওয়া নেই, নেওয়া দেওয়া আছে অনেক দূরে কোথাও একটা স্বপ্ন দেখি, সেই সব জগতের সঙ্গে আমার লিঙ্ক। এই হলো সমস্যা। যেতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে খুব। এই জন্যই তো চারপাশের লোকগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না, ফলে তারা বলে এই লোকটা পাগল, মাস্টারমশাই গোছের লোক। এই হলো সমস্যা। তো বলে একে নিয়ে চলবে না, সাইড করে দাও। আর যখন এরকম বলে তখনই কষ্ট পায় মনে। সেটা নিজের জীবনসাথী হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে, সেটা যে কেউ এরকমই বলবে তো আঘাত পায়। ওই জন্য মানসিক আঘাতটা চট করে পেয়ে যায়। যাই হোক, এটা অন্য একটা ব্যাপার, প্রকৃতিগত ব্যাপার। এর সমাধান কিন্তু খুব একটা নেই। ওই সমাধান ওই একটাই, যে ওই তোমরা থাকবে তোমাদের মতো করে, বাকিরা যে যা বলছে বলুক, এরকম করে ধুলো ঝেড়ে উড়িয়ে দেবে। এটা মাথায় রেখো, এছাড়া আর কোনো রাস্তা নেই। তোমাদেরকে বুঝবে কে কার ক্ষমতা আছে। গুরুদেবকে বুঝবে, দেবতাদের গুরু, ওদেরকে বুঝবে এমন ক্ষমতা দেবতাদেরও আছে নাকি? তাই তোমার সাধারণ মানুষ হিসাবে তোমাদেরকে কে বুঝবে? এরা তো সব সাধারণ মানুষ, তোমাদের চারপাশে যারা আছে তাদের মাথায় সাধারণ মানুষ। তারা তো না বুঝতে পারে, স্বাভাবিক, তারা বুঝবে না, তাদের প্রতি ধরে লাভ নেই। ভিডিও বড় হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটা কথা বলি, যেগুলো বলছি যদি শোনো, বোঝো, তাহলে জীবনে অনেকটা শক্তি পাবে, নিজেকে বুঝতে পারবে, এগিয়ে চলার শক্তিটা পাবে। বাস্তব বলছি, বাস্তব কথা বলছি, কোনো আলতু ফালতু কথা বলার লোক আমি নই, বলিও না। যাতে তোমাদের উপকার হয়, জীবনে চলার পথে মনটা শক্ত হয়, এই জন্যই বলছি।
তো সপ্তমপতি অষ্টমপতি বললাম, নবমপতি রবিদেব প্রথম দিকে তো ভালোই থাকবেন, তারপরেও ধীরে ধীরে মাঘ মাস পর্যন্ত ভালো ফল দেবেন, আবার ফাল্গুন মাস চৈত্র মাস পর্যন্ত একটু একটু ট্রাভেল দেবেন। তখন চৈত্র মাসে গ্রহণ দোষ তৈরি করবে রাহুর সঙ্গে মিশে, তখন একটা সমস্যা তৈরি হবে। এছাড়া ভাগ্যে খুব একটা সমস্যা নেই, যখন এই বছরে সেভাবে তোমাদের ভাগ্যে কোনো সমস্যা নেই। শনির সঙ্গে যখন আসবে সেটা ওই মাঘ ফাল্গুন চৈত্র ওই 3টে মাস একটা ক্লাস হবে শনি রবির সঙ্গে। শনি অস্ত যাবে, রবি সহাবস্থান হবে শনির সঙ্গে, সেটা বছরের শেষের দিকে সামান্য কিছু একটা ব্যাপার, কিছু না। যখন কোনো কাজ থাকবে পেন্ডিং কাজগুলো, মানে কোনো রকম কাজ যেগুলো ফিনিশ করা খুব দরকার, সেই কাজগুলো পেন্ডিং হয়ে যাবে, তখন এইটাই ব্যাপার, আর কিছু না। তারপর আসছি দশমপতি আমাদের বুধদেব, কর্মপতি বুধদেব, কর্মভাব দশম ভাব, তিনি বেশিরভাগ থাকবেন শ্রাবণ মাসের দিকে। একটা যোগ দেখতে পাচ্ছি বুধ আর শুক্র, তোমাদের দশমপতি বুধ শুক্রের সঙ্গে, ষষ্ঠপতি শুক্রের সঙ্গে এবং একাদশপতি শুক্রের সঙ্গে লক্ষ্মী যোগ তৈরি করবে তোমাদের ভাগ্যভাবে, অষ্টমভাবে শ্রাবণ মাসে। তো অষ্টমভাবে যদি বুধ, মানে টাকার আর অর্থের এবং সময়ের কারক গ্রহ বুধ, আর সম্পদের এবং ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র, এরা যদি অষ্টমভাবে এসে একসঙ্গে সহাবস্থান করে লক্ষ্মীযোগ তৈরি করে, তখন সাডেন গেন হতে পারে, তোমাদের এই অর্থ প্রাপ্তি হতে পারে। এই জিনিসটা মাথায় রাখো। সবাই পাবে তাও বলছি না, কিন্তু অনেকেই পেতে পারে। যেমন বিমা থেকে পাবে, কেউ হয়তো লোন থেকে পাবে, কেউ হয়তো হঠাৎ করে লটারি থেকে পেতে পারো, এরকমও হতে পারে। তো সবার হবে তাও নয়, তবে হবে এটা নিশ্চিত। আবার বলছি, ভাগ্যভাবে পরের মাসে ভাদ্র মাসে ঠিক ওই একই যোগ তৈরি হবে, বক্রী বুধ আর আমাদের শুক্রের সঙ্গে একটা লক্ষ্মী যোগ তৈরি হবে তোমাদের ভাগ্যভাবে, তখনও গেন হতে পারে। তাই বলবো শ্রাবণ আর ভাদ্র এই দুটো কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ থাকবে এই দুটো মাস। তো মনে রেখো, যারা এই সমস্ত জায়গা থেকে আছো, শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা চালিয়ে যাও, ব্যাস ফলের আশা করো না। প্ল্যান খাটাও, স্টাডি করো, যার ইন্টারেস্ট আছে তাদেরকে বলছি চালাও, গেন হবে এটা নিশ্চিত, এটা আমার চ্যালেঞ্জ রইল। আশ্বিন মাসে একটা যোগ দেখছি, শুক্র কেতু একটা যোগ হবে ষষ্ঠ, আর ওদিকে তোমাদের একাদশপতি শুক্র একসঙ্গে আসবে তোমাদের দশমভাবে। তো কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর একটা আক্রমণ দেখা যেতে পারে, বা গুপ্তভাবে তোমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেই সময় কোন মাসে? আশ্বিন মাসে, সাবধান থেকো। আর কোনো যোগ, খারাপ যোগ আমি দেখছি না। আশ্বিন মাসে আরেকটি শুভ যোগ আছে, সেটা হলো রবি আর বুধাদিত্য যোগ তৈরি হবে। তো তোমাদের বুধ তো বললাম কর্মপতি আর ভাগ্যপতি, যখন একসঙ্গে মিলে যায় তো আর কি চিন্তা, কর্ম করো, ভাগ্য নির্মাণ করো। এই আশ্বিন মাসে খুব শুভ একটা সময় চলবে, বুদ্ধি প্রয়োগ করবে আর কর্মক্ষেত্রে শত্রুকে পরাজিত করবে, ব্যাস, আর কাজ করে যাবে, হয়ে গেল, এটাই সমাধান। এরপরে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 4টে মাস গুরুদেব বক্রী থাকবে। এই সময়কালে তোমরা কোনো রকম শুভ কাজ করবে না, বা তোমাদের মাঙ্গলিক যে কাজগুলো আছে করার আছে সেগুলো করবে না, কারণ গুরুদেব ওই 4 মাস বক্রী থাকবে। বক্রী থাকাকালীন তোমাদের একটু সেই সময়, এই 4 মাস সময়ে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে, এবং নতুন করে যে সমস্ত যদি কাজ করতে চাও, যেমন ব্যবসা শুরু করা বা অন্যান্য বাড়ি গাড়ি তৈরি করা বা কেনা বেচা করা, এই সমস্ত কাজগুলো সেই সময় পেন্ডিং রাখতে হবে। এটা একটা আমি পরামর্শ দিলাম। এরপরে আসছি যে ফাল্গুন ও চৈত্র মাসের কথায়। ফাল্গুন মাসটা বলেছি যে আমি শুভ মাস, সেই সময় অবশ্যই শনি রবি একসঙ্গে থাকা ছাড়া আর কোনো রকমের কোনো খারাপ যোগ আমি দেখছি না। তো শুক্র রাহু আবার সে সময় সহাবস্থান করবে তোমাদের চতুর্থভাবে, তো তখনও কিন্তু আনএক্সপেক্টেড গেন, হঠাৎ প্রাপ্তি যোগও সে সময় তৈরি হবে। তাই আমি বললাম যে মোটামুটি শুভই বলা যায়, গেন তো হবে, আর তাতে কাজে একটু দেরি হোক না, শনি রবি অবস্থান করছে কোনো অসুবিধা নেই, কাজে দেরি হোক। তো বন্ধুরা একটু ঢিলে তালে মানে সাপোর্ট করতে গিয়ে করবে না, একটু কাজে দেরি হবে, এই রকম ব্যাপার। এই সব ভাই বোনেরা একটু বেগরবাই করবে বা একটু টেনে ধরার চেষ্টা করবে, যাতে তোমরা এগিয়ে যেতে কম পারো বা না পারো। তো এটা ছাড়া কোনো বড় কোনো সমস্যা নেই। চৈত্র মাসটা অশুভ মাস, এই জন্যই বললাম। বুধ রাহু শুক্র এরা সবাই আবার একসঙ্গে অবস্থান করবে চৈত্র মাসে।
তো এই একটা বড় সমস্যা। যখন এরা বুধ রাহু নাগদোষ তৈরি করে, শুক্র রাহু তখন মতিভ্রম করার চেষ্টা করে, শনি আবার রবি আবার সেখানে গিয়ে জমবে। চৈত্র মাসের মাঝামাঝি কালে আবার শনি আবার মীন রাশিতে চলে যাবে। ওই সময়টা চৈত্র মাসের মাঝামাঝি সময়টা, সেই সময় আসুক, পরে ইংরাজি বর্ষফলে তখন বলে দেবো। ওই সময়টা কালে তোমরা একটু সাবধান থেকো, এপ্রিল মাসের প্রথম দিকটা। তাহলে 2025 সালে এপ্রিল মাস আর চৈত্র মাস মানে 1431 চৈত্র মাসের মাঝামাঝি সময়, এই যে 15টা দিন, 1431 শেষ 15টা দিন, এই সময় একটু তোমরা সাবধান থেকো। সাবধান এই অর্থে যে 4-5টা গ্রহ একসঙ্গে সেই সময় এক জায়গায় হয়ে যাবে। তো ওই রকম একটা মানে যোগ যখন হয় তখন সংকট আসে বিভিন্ন দিক থেকে, শরীর, ব্যবসা, চাকরি প্রভাব পড়ে, সেটা কয়েকটা দিনের জন্য। তারপরে তাছাড়া কোনো চিন্তার কোনো কারণ নেই, তার বিধান বা প্রতিকার সেটা আমি পরে বলে দেব। যাই হোক, এই হলো একটা ধনুরাশির বর্ষফলের পুরো একটা ভিডিও। বছরটা অতীব শুভ একটা বছর। তো আমি আবার বলি, একাদশপতি শুক্রদেব কেতুর সঙ্গে থাকবে, আয় ইনকামে একটু বাধা আনবে সাময়িক, সেটা তারপরে আবার ইনকাম যেমন হচ্ছিল তেমন হবে। দ্বাদশপতি মঙ্গলদেব তিনি মাঝে মাঝে ওই পৌষ মাসে পর্যন্ত, একটু পৌষ মাসে আর অজ্ঞান মাসে একটু নিজস্ব থাকবেন, তাই ব্যয় সে সময় বৃদ্ধি পাবে। তাই বললাম, ওই যে গুরুদেব যখন বক্রী থাকবে পৌষ মাস, মাঘ মাসে এবং অজ্ঞান মাসে, গুরুদেব বক্রী থাকাকালীন কোনো শুভ কাজ করতে আমি বারণ করেছি জন্য, যে কোনো শুভ কাজ নতুন করে যারা শুভ কাজ করছো তারা করবে না। আবার একটু জিস্ট বলে দিই, সারাংশ বলে দিই। দাম্পত্য জীবন মধ্যমানের যাবে, আর্থিক জীবন খুব শুভ যাবে, শরীর স্বাস্থ্য খুব শুভ যাবে, কর্মজীবনও খুব শুভ যাবে, নতুন কর্মলাভ হবে। যারা ব্যবসা বা চাকরি করছো তাদের জন্য ব্যবসা তো বললাম বুম বুম করবে, চিন্তার কোনো কারণ নেই। শুধু বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে নতুন করে কোনো কিছু তৈরি বা ইনভেস্ট করবে না বা তৈরি করবে না। আচ্ছা, এবারে আবার বলছি, চাকরি প্রাপ্তি হবে, নতুন কর্মলাভ হবে। যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি খুব ভালো সময় আসছে, তোমরা চেষ্টা করে যাও, সফল হবে। যারা সেলফ এমপ্লয়েড আছো, ডাক্তার, টিউটর বা আরও অন্যান্য ক্ষেত্রে যারা আছো সেলফ এমপ্লয়েড হিসাবে, তাদের জন্য বলছি খুব একটা ভালো সময় আসছে, তোমরা এই সুযোগকে কাজে লাগাও। বহু বছর পরে তোমাদের এরকম একটা অনুকূল বছর এলো, তোমরা এই বছরে নিজেদেরকে কাজে লাগাতে পারবে, নিজেদের ট্যালেন্টকে কাজে লাগাও, নিজেদের জ্ঞানকে কাজে লাগাও। এবছর অনুকূল অনেক কিছু হবে যা তোমরা আশা করোনি অনেক দিন ধরে, তো সেইগুলো এবার কার্যে পরিণত হবে, তো চিন্তার কিছু নেই। প্রতিকার হিসাবে বলবো, আরেকটা কথা বলে রাখি, যারা ইলেকট্রনিক্স ব্যবসা করছো বা যারা শেয়ার মার্কেট এসবে করছো বা যারা অনলাইন ব্যবসা করছো, তাদের জন্য এটা খুব ভালো একটা বছর, খুব ভালো বছর থাকবে। তোমরা এই বিষয়ে খুব উন্নতি করবে, তোমাদের এই ব্যবসার ফুলে ফেপে উঠবে। আচ্ছা, প্রতিকার হিসাবে বলবো যে পোখরাজ, যদি ধনুরাশি হয় তো পোখরাজ অবশ্যই ধারণ করবে, কাঁচা হলুদের খুব ব্যবহার করবে, সকালে খালি পেটে কাঁচা হলুদ, বিষ্ণু সহস্রনাম জপ করবে। আর শুভ রং হলো হলুদ, গোলাপি, কমলা, লাল, এগুলো হচ্ছে শুভ রং, এইগুলো ব্যবহার বেশি করবে, জীবনে উন্নতি করতে পারবে। যাই হোক, আর শুভ সংখ্যা হলো 3, আর শুভ বার হলো বৃহস্পতিবার। তো এইগুলো ধনুরাশি যদি হয়, ধনুরাশি অন্যান্য লগ্ন হলে কিন্তু বিচার্য বিষয়, সেগুলো নিয়ে আমি কোনো গ্যারান্টি নেবো না, কিন্তু ধনুরাশির জন্য কিন্তু এগুলো সবথেকে, যেগুলো বললাম সেগুলো সত্যি। পোখরাজ তোমরা ধারণ করবে। যাই হোক, তাহলে বন্ধুরা আজকে এটুকু থাক।